নমস্কার, দেখছেন আর প্লাস নিউজ। হেলথ প্লাস নিয়ে জুড়েখা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা এতদিনে জেনে গিয়েছেন হেলথ প্লাস মানে আপনার শরীর স্বাস্থ্য সম্পর্কে নানান বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরি। এক একটা বিষয় এক একটা টপিক নিয়ে আমরা আলোচনা করি। সেই টপিকের ভালো দিক যেমন আপনাদের সামনে তুলে ধরি, খারাপ দিকটাও আপনাদের সামনে তুলে ধরা হয়। পাশাপাশি খারাপ দিকটা থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন সেটাও আমরা জানিয়ে থাকি। এবার আমরা নজর রাখবো আজকের টপিকের দিকে। এর আগেও আপনাদের সামনে আমরা তুলে ধরেছি গাইনোকোলজিক্যাল নানান সমস্যা, সেই বিষয় নিয়ে আমরা বিশদে আলোচনাও করেছি। আজও আপনাদের সামনে তুলে ধরবো আরও একটা মেয়েলি সমস্যা, এবং সেটা হলো জরায়ুর সমস্যা। অনেক মেয়েরই ঋতুস্রাবের সময় খুব বেশি করে রক্তক্ষয় হয়, এবং ঋতুস্রাবের সময় অতিরিক্ত পেটে ব্যথাও হয় কারো কারো। নানা রকম শারীরিক জটিলতা থাকলে এমনটা হতে পারে, কিন্তু এর অন্যতম কারণ হতে পারে জরায়ুর জটিল রোগ। আজ আমাদের আলোচনার বিষয় এটাই। প্রথমে জেনে নেওয়া যাক জরায়ুর সংক্রমণ ঠিক কিভাবে হয়। জরায়ুর সংক্রমণের কারণ ব্যাকটেরিয়া, যৌনবাহিত রোগ, এই যেমন ধরুন ক্লামাইডিয়া বা গনোরিয়া জরায়ুর সংক্রমণের প্রধান কারণ হতে পারে। এছাড়াও প্রসব পরবর্তী অস্বস্তি, প্রসবের পর জরায়ুতে সংক্রমণের ঝুঁকিও থেকে যায় কারো কারো। যোনিপথের সংক্রমণ, যোনিপথে ছত্রাক বা অন্যান্য অণুজীবের সংক্রমণ জরায়ু পর্যন্ত ছড়িয়ে যায়। একটা কোনো ইনফেকশন হয়েছে নিচের দিকে যেগুলো আছে, যেটা ভ্যাজাইনাল ইনফেকশন, সেটা কখনো কখনো সার্ভিক্সকে অর্থাৎ জরায়ুর মুখে গিয়ে সংক্রামিত করতে পারে। সেখান থেকে কিন্তু আপার ট্র্যাক্টেও অর্থাৎ জরায়ুর মধ্যেও সংক্রমণ সম্ভব। অথবা আফটার চাইল্ড বার্থ খুব খারাপ একটা হাইজিনিক কন্ডিশনে তার ডেলিভারি হলো, তারপর তাকে যে ডিসচার্জে হাইজিনিক কন্ডিশন মেনটেন করতে বলা হলো সেটা তিনি মেনটেন করলেন না। খুব একটা প্যাড ঠিকঠাক করে একটা মেনস্ট্রুয়াল সাইকেলের সময়তে একটা কাপড় ইউজ করা হচ্ছে যেটাকে প্রপারলি স্যানিটাইজ করা হচ্ছে না, এরকম একটা ইল হেলথ একটা মেনটেন করা হচ্ছে, সেখান থেকেও কিন্তু এই ধরনের ভ্যাজাইনাল ইনফেকশন সেটা আপার ট্র্যাক্টে গিয়ে জরায়ু সংক্রমণ করতে পারে। অথবা খুব কমনলি যেটা হয় যে অ্যাবর্শন করাচ্ছেন, একটা ইললিগাল ওষুধ খেয়ে অ্যাবর্শন করিয়ে নিচ্ছেন, কোনো ডাক্তারের পরামর্শ নিলেন না, কোনো অ্যান্টিবায়োটিক নিলেন না, অথবা কোনো একটা জায়গা যেখানে প্রপার সেটআপই নেই সেখানে গিয়ে আপনি একটা অ্যাবর্শন করিয়ে নিলেন। তো সেখান থেকে কিন্তু খুব কমনলি একটা ইনফেকশন আপার ট্র্যাক্টে অর্থাৎ জরায়ুর মধ্যে গিয়ে সংক্রমণের সম্ভাবনা থেকে যায়। তো ইনফেকশন, জরায়ুর ইনফেকশন আসার প্রথম কারণ হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স, এবং সেটা অনিয়ন্ত্রিত বা এরকম কোনো একজনের সঙ্গে শারীরিকভাবে মেলামেশা করা হলো যাদের যৌনাঙ্গে হয়তো কোনো ইনফেকশন রয়েছে, তাহলে সেইটার থেকেই একমাত্র এটা আসার সম্ভাবনা। এছাড়া ইউটিআই বলে আমরা সবাই জানি, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। তাহলে ইউরিনারি ট্র্যাক্ট যেহেতু দুটি পথই ইউরিনারি ট্র্যাক্টের এবং আমাদের যোনিপথের দুটোই কাছাকাছি অবস্থিত, একটার থেকে ইনফেকশন আরেকটাতে আসতে পারে, সেটার সম্ভাবনা খুবই কম। রাদার দেন যেটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, সেটাই যেমন গনোরিয়া, সিফিলিস, এই জাতীয় রোগগুলোই, HIV, AIDS, এটাই পরবর্তীকালে সেটা জরায়ু সংক্রমণের ক্ষেত্রে এটাই প্রধান কারণ। এবার দেখে নেওয়া যাক জরায়ু সংক্রমণের ক্ষেত্রে ঠিক কি কি লক্ষণ দেখা যায়। জরায়ুতে ব্যথা, অস্বাভাবিকভাবে যোনিতে রক্তপাত, অনিয়মিত ঋতুস্রাব, অস্বাভাবিক যোনিস্রাব, পেলভিস, তলপেটে বা মলদার এলাকায় ব্যথা, মাসিকের ক্র্যাম্পিং বৃদ্ধি, প্রস্রাব বেড়েছে, সংবহনের সময় ব্যথা, সহবাসের পর রক্তক্ষরণ, দীর্ঘকাল ঋতুস্রাব, পেটে ফোলা ভাব, কোষ্ঠকাঠিন্য, মলত্যাগের সময় অস্বস্তি, বারবার মূত্রাশয়ের সংক্রমণ, অবসাদ, জ্বর। এটা কোর্সের পরে কিন্তু ন্যাচারালি এই ইনফেকশনটা জ্বরের মধ্যে ঢুকে গেল, এটা কিন্তু খুব রেয়ারলি, এটা হয় না সাধারণত। কাজে এটা একটা নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেস, যেখানে মেল সেক্সুয়াল পার্টটাও কিন্তু সমানভাবে স্টেরাইল থাকে। যেমনভাবে ফিমেল জেনিটাল ট্র্যাক্টটা স্টেরাইল থাকে, সেরকমভাবে ওটাও কিন্তু স্টেরাইল থাকারই কথা, অর্থাৎ সেখানেও ইনফেকশন থাকার কথা না। এবার ডেফিনেটলি কারোর কোনো যদি সিমটম থাকে, ধরে নিন মেল পার্টনারেরও অনেক দিন ধরে একটা ইরিটেশন, একটা ডিসচার্জ পেনিস থেকে হচ্ছে, সেইটা অবশ্যই ইমিডিয়েটলি আপনাকে গাইনোকোলজিস্টের পরামর্শ নিয়ে সেটাকে ট্রিট করাটা খুব জরুরি। কিছু কিছু ইনফেকশন ধরা পড়ে যেগুলো আমরা বলেই দিই যে ইনফেকশনটা যতদিন না ট্রিট হচ্ছে, সেটা ফিমেল ইনফেকশনও হতে পারে, ফিমেল জেনিটাল ট্র্যাক্টে ইনফেকশনও হতে পারে, যে লোয়ার ট্র্যাক্টে একটা ভ্যাজিনাল ডিসচার্জ, একটা ইরিটেশন, একটা ইনফেকশন আমরা ডায়াগনোসিস করলাম, তারপরে আমরা বলে কিন্তু দিই যে এই ধরনের ইনফেকশন কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়, আপনারা কিন্তু যতদিন না ট্রিটমেন্ট চলছে ততদিন বেরিয়ার মেথড অর্থাৎ কন্ডোম ইউজ করবেন। সেই একই কিন্তু মেল পার্টনারের ক্ষেত্রেও অ্যাডভাইস করা হয় যে যতদিন এই ডিজিজটার ট্রিটমেন্ট না হচ্ছে ততদিন আপনারা সেফ মেথড ইউজ করুন বা অ্যাভয়েড ইন্টারকোর্স করুন।
তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার করা গেল যে যদি কারোর কোনো সিমটম না থাকে, কোনো ডিজিজ কন্ডিশন না থাকে, একদম হেলদি কন্ডিশন, তখন কিন্তু ইনফেকশন এখান থেকে হওয়ার কথা না। এমন অবস্থায় কি সতর্কতা অবলম্বন করতে বলছেন চিকিৎসকরা সেটাও আপনি জেনে নিন। তিনি যৌন ক্ষমতা হারাচ্ছেন, তার ইন্টারেস্ট হারাচ্ছে, লো ডিজায়ার, লো মুড, এইগুলো কিন্তু তার রোগটারই সিমটম। তাহলে যখনই আপনি রোগটাকে প্রপারলি ট্রিটমেন্ট করবেন তখন কিন্তু এগুলো অনেকটা ইমপ্রুভ হয়ে যাবে। তাহলে এটা যেমন সত্যি, সেরকম কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ড্রাগের সাইড এফেক্টও হয় না আমি বলবো না। প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে, লেথার্জি লাগছে, স্পেশালি কখন হয় না যখন ডোজ বাড়ানো হচ্ছে, প্রথম শুরু করা হচ্ছে ট্রিটমেন্টটা, তখন কিন্তু এই ধরনের সমস্যায় পড়তে পারেন আপনারা। জরায়ুর বিষয়টা যেমন আপনাদের সামনে তুলে ধরলাম, চিকিৎসকদের বক্তব্য আপনারা শুনলেন। এবার আমরা পরবর্তী বিষয়ের দিকে নজর রাখবো। পরবর্তী আমাদের আলোচনার বিষয় আমরা রেখেছি সর্ষের তেল। আমাদের রান্নাঘরে কম বেশি প্রত্যেকের থাকে নিত্য প্রয়োজনীয় জিনিস। সর্ষের তেলের কার্যকারিতা কিন্তু দুটো দিকেই দেখা যায়, মানে খাদ্য তালিকায় যেমন এর কার্যকারিতা রয়েছে, রূপচর্চার ক্ষেত্রেও সর্ষের তেলের গুণ অপরিসীম। সর্ষের তেলের উপকারিতা হলো এটি হার্টের স্বাস্থ্য ভালো রাখে, চুলের বৃদ্ধিতে সাহায্য করে, এমনকি ত্বকের আর্দ্রতা বজায় রাখে সর্ষের তেল। তবে ওই যে বলে কোনো কিছুরই বেশি ভালো নয়, ঠিক তেমনি খাদ্যের মাধ্যমে আপনি যদি সর্ষের তেল অতিরিক্ত খেয়ে থাকেন তাহলে তার ফল বিপরীত হতে পারে, যেমন বমি, ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এতে থাকা কিছু মারাত্মক অ্যাসিড উচ্চ মাত্রা গ্রহণ করলে হৃৎপিণ্ডের ক্ষতিও হতে পারে। এবার প্রথমে আসা যাক সর্ষের তেলে কি কি উপকার হয় সেদিকে। কারণ সর্ষের তেল হচ্ছে মোনোস্যাচুরেটেড এবং পলিস্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ। এই তেল কোলেস্টেরলের ভারসাম্য রক্ষা করে, কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কমায়, রক্ত সংবহন এবং রেচনতন্ত্রকে শক্তিশালী করে সর্ষের তেল। ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে সর্ষের তেল। সর্ষের তেলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং সেলেনিয়ামের মতো যৌগ রয়েছে যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। সর্ষের তেলে ভিটামিন ই রয়েছে যা এর অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে ত্বকের জৌলুস ঠিক রাখে। শরীরের কোষ সুস্থ রাখতে সাহায্য করে সর্ষের তেল। এতে থাকা গ্লুকোসিনোলেট উপাদান ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এটি হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং ক্ষুধা বাড়াতে সাহায্য করে। এ তো গেল সর্ষের তেলের খাদ্যগুণের যে গুণাগুণ রয়েছে সেটা। এবার আসা যাক রূপচর্চায় ঠিক কতটা সাহায্য করে সর্ষের তেল। ত্বকের ক্ষেত্রে ফাইন লাইন, রিঙ্কেলের বিরুদ্ধে সর্ষের তেল লড়াই করে। সর্ষের তেল ওমেগা ফ্যাটি অ্যাসিড, আলফা লিনোলেনিক অ্যাসিড সমৃদ্ধ। ত্বকের ক্ষতিকর মুক্ত র্যাডিক্যালগুলোকে প্রতিরোধ করে সর্ষের তেল, যা ত্বকের অকাল বার্ধক্যর কারণ হয়ে দাঁড়ায়। এটি কোলাজেন উৎপাদন বৃদ্ধি করতেও সাহায্য করে, যা তারুণ্যের ত্বকের জন্য অপরিহার্য। ত্বকের ফুসকুড়িতে কার্যকর সর্ষের তেল। এর অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিব্যাকটেরিয়াল সমৃদ্ধ অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে। সর্ষের তেলে ত্বকের সমস্যা যেমন ফুসকুড়ি, ব্রণতে এটি খুব উপকার। অ্যালার্জির প্রতিকার হিসাবেও ব্যবহার করা হয় সর্ষের তেল। এক্সপ্লোয়েশনের সর্ষের তেল প্রাকৃতিক ক্লিনজার হিসাবে কাজ করে। এটি ত্বকের ছিদ্র খুলে দিতে সাহায্য করে এবং ত্বকের রং উজ্জ্বল করে তোলে। ত্বককে গভীরভাবে এক্সপ্লয়েট করতে ব্যবহার করতে পারেন আপনি সর্ষের তেল। এছাড়াও সর্দি কাশির জন্য সর্ষের তেলের জুড়ি মেলা একেবারে ভার। সর্দি কাশি এবং বুক ধড়ফড়ের জন্য সর্ষের তেলকে প্রাকৃতিক প্রতিকার হিসাবে ব্যবহার করা হয়। সর্ষের তেলের বাষ্প নিঃশ্বাসের সাথে নিলে বুক ধড়ফড় দূর হয়, আরাম পাওয়া যায়। সাইটোসাইটিসে আক্রান্তদের জন্য এটি একটি অত্যন্ত উপকার। সর্ষের তেল, রসুনের কোয়া এবং জোয়ান দিয়ে তৈরি একটি মিশ্রণ পা এবং বুকে মাসাজ করলে ঠান্ডা এবং কাশি থেকে মুক্তি পাওয়া যায়। উপকারের কথা তো অনেকটা শুনলেন, কিন্তু ওই যে প্রথমেই বললাম সর্ষের তেলের উপকার যেমন রয়েছে তেমনি তার অপকারও রয়েছে। এবার আসা যাক সর্ষের তেলের কি কি অপকারিতা সেটা সম্পর্কে। সর্ষের তেল মানুষের জন্য কতটা উপকারী বা অপকারী? না, সর্ষের তেলে বেসিক্যালি হচ্ছে আপনি কীভাবে ইউজ করছেন তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। যদি বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন অনেকে সর্ষের তেল চুলে লাগায় বা গায়ে মাখনে, সেগুলো কিন্তু না লাগানোই ভালো। সেইগুলোর ক্ষেত্রেও এখন অনেক ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশান হতে পারে, বা অনেকে দেখবেন গ্রামের লোকরা নাকে দেয়, এটা রাইনাইটিস হওয়ার চান্স থাকে। আর সর্ষের তেল আপনি যদি খাবারের সাথে ইউজ করেন তাহলে ওর মধ্যে একটা ইউরিক অ্যাসিড বাড়ার চান্স বাড়ে। ওর মধ্যে ইউরিক কারকে কন্টেন্ট रहता है ইউজ করলে, ওইটা হচ্ছে আমাদের শরীরের ক্ষেত্রে ক্ষতিকারক।
এবং যাদের ক্ষেত্রে ধরুন হার্ট ডিজিজ আছে বা লিভারের প্রবলেম আছে বা থাইরয়েডের প্রবলেম আছে, তাদের কিন্তু সরষের তেল ইউজ করাটা অনেকটাই হার্মফুল। সর্ষের তেলে থাকে একাধিক অ্যাসিড বা এরুরিক অ্যাসিডও থাকে সর্ষের তেলে। অতিরিক্ত পরিমাণে শরীরে এই এরুরিক অ্যাসিড গেলে হৃৎপিণ্ডের পেশিতে ফ্যাট জমতে পারে, যা কার্ডিওমায়োপ্যাথি বা হৃৎপিণ্ডের দুর্বলতা তৈরি করতে পারে। অতিরিক্ত সর্ষের তেল যদি আপনার শরীরে যায় তাহলে থাইরয়েড গ্রন্থির কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে। এছাড়া হাইপারথাইরয়েডিজমের কারণও হতে পারে সর্ষের তেল। এই তেলের অতিরিক্ত ব্যবহার লিভার, হার্টের স্বাভাবিক কার্যক্ষমতা কমিয়ে দেয়। বেশি পরিমাণে সর্ষের তেল খেলে পেটের এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যা যেমন বমি বা ডায়রিয়াও হতে পারে। চিকিৎসকরা বলছেন গর্ভবতী মহিলাদের সর্ষের তেল এড়িয়ে চলা উচিত, কারণ এতে থাকা কিছু রাসায়নিক যৌগ ভ্রূণের ক্ষতি করতে পারে। যদিও এত কিছু উপকারী বা সর্ষের তেলে বেশ কিছু উপকারী ফ্যাটও রয়েছে, তবু বেশি পরিমাণে যদি আপনি সর্ষের তেল খান তাহলে কোলেস্টেরল সংক্রান্ত সমস্যা আপনার তৈরি হতে পারে। আপনি যদি আপনার ক্রমবর্ধমান স্থূলত্বের কারণে সমস্যায় ভোগেন, ওজন হ্রাসে নিযুক্ত হন, তবে অবশ্যই আপনার ডায়েটে সর্ষের তেল অল্প পরিমাণে রাখুন। আসলে সর্ষের তেলে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, যা দ্রুত ওজন বাড়িয়ে দিতে পারে। আর ঠিক এই পরিস্থিতিতে আপনার এটি খুব সীমিত পরিমাণে খাওয়া উচিত, যাতে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকে। খাদ্যের মাধ্যমে আমরা যে খাই, সেই অতিরিক্ত তেল আবার ডিপেন্ড করছে কি ধরনের তেল খাচ্ছেন। আমাদের সাধারণত মার্কেটে অনেক ধরনের তেল পাওয়া যায়, সর্ষের তেল, নারকেল তেল, সানফ্লাওয়ার অয়েল, রাইস ব্র্যান অয়েল, সাফোলা অয়েল, মানে বিভিন্ন রকমের এখন তেল হয়। তো এর মধ্যে কিছু তেল আছে যেগুলোর মধ্যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকে, কিছুতে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকে। সাধারণত একটা সময়ে এরকম ধারণা ছিল যে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যুক্ত তেল যেগুলো, সেইগুলোই খাওয়া বোধহয় শরীরের পক্ষে ভালো। যেগুলো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেমন সর্ষের তেল, ঘি, ডালডা, এই জাতীয় জিনিসগুলো যেগুলো স্যাচুরেটেড পরিমাণ বেশি থাকে, সেগুলো শরীরের পক্ষে ক্ষতিকারক। কারণ এগুলো শরীরের মধ্যে একটা আমাদের জিনিস আছে যেটাকে বলা হয় এলডিএল, আর একজন হচ্ছে এইচডিএল। তো একজন হচ্ছে ভালো কোলেস্টেরল, মানে এটা কোলেস্টেরলেরই দুটো পার্ট, একটা এলডিএল লো ডেনসিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল, একটা হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। একটি ভালো একটি খারাপ। এলডিএলটি হচ্ছে খারাপ কোলেস্টেরল, এইচডিএল হচ্ছে ভালো কোলেস্টেরল। এই স্যাচুরেটেড বা আনস্যাচুরেটেড যেগুলোই খাই না কেন আমরা, সেগুলো আমাদের বডিতে গিয়ে রূপান্তরিত হয়ে এলডিএল কোলেস্টেরল তৈরি করে। তাহলে এই এলডিএল কোলেস্টেরলের মাত্রা যদি বেশি থাকে বডিতে, তাহলে সেটা আমাদের রক্তর যে শিরা উপশিরা তার মধ্যে জমতে থাকে। আস্তে আস্তে জমে গেলে তার মধ্যে দিয়ে রক্ত চলাচল ক্ষমতা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। ফলে একটা জায়গায় যেই রক্তের মাধ্যমে যে আমাদের সমস্ত নিউট্রিয়েন্ট যাবে, খাবার যাবে, অক্সিজেন যাবে, এগুলো দূরের জায়গায় পৌঁছতে পারে না। সেখানে থেকে যে রোগগুলো তৈরি হয় সেটাই আমরা সবাই জানি হার্ট অ্যাটাক বলে, মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলে, ইসচেমিয়া বলে। তাহলে এইটা যত বেশি পরিমাণে এই স্যাচুরেটেড জিনিস বেশি খাবে, তত এই এলডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়বে। সেখান থেকে অ্যাথেরোস্ক্লেরোসিস হবে। অ্যাথেরোস্ক্লেরোসিস মানে ওই শিরাগুলো বন্ধ হয়ে যাওয়া, মানে ব্লক হয়ে যাওয়া এই এলডিএল কোলেস্টেরল দিয়ে। তাহলে সেইটার থেকে তার মানে লোকের হার্ট অ্যাটাক, এবার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, হৃদয়ের রোগের হওয়ার সম্ভাবনা বাড়ে। এবার সেখানে যখন ওই জমে গেল, সেটাও অনেক সময় সেখান থেকে আস্তে আস্তে ডিসলজ হয়ে গিয়ে, মানে খুলে গিয়ে সেটা আবার যদি ব্রেনে গিয়ে পৌঁছায়, তাহলে সেটা আবার ব্রেনে গিয়ে তার ছোট ছোট শিরা উপশিরায় গিয়ে আটকে যাবে। তাহলে সেখানে ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে। এটা তবে বর্তমানে বিভিন্ন রিসার্চের মাধ্যমে দেখা গেছে যে একেবারেই স্যাচুরেটেড ফ্যাট, মানে শুধু সর্ষের তেল খাওয়া বারণ, আর শুধুই রাইস ব্র্যান অয়েল, সানফ্লাওয়ার অয়েল, সোয়াবিন অয়েল এসব খেতে হবে সেটা নয়। প্রতিটা জিনিসের পরিমাপ মতো মিলিয়ে প্রতিদিন খাওয়া উচিত, যাতে সব ধরনের জিনিসই আমাদের শরীরের পক্ষে দরকার। ফলে সবটাই যেন আমরা পাই আমাদের নর্মাল জীবনযাত্রা বজায় রাখার জন্য এবং শরীরকে সুস্থ রাখার জন্য। হেলথ প্লাসে আপনার প্রয়োজনীয় সব খবরই আমরা নিয়মিত দিয়ে থাকি। সেই সব খবর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর কোন ধরনের খবর আপনারা দেখতে চান সেটাও জানাতে ভুলবেন না। যাই হোক, এবার আসা যাক আসল কথায়। এখন এমন একটা খবর আপনার সামনে আনবো যা আপনার অবশ্যই জানা উচিত। বিমানে লম্বা সফর, এক দেশ থেকে অন্য দেশে যাত্রা, বিশেষত যদি দুই দেশের সময়ের ফারাক অনেকটা হলেই ভুগতে হয় জেট ল্যাগে। তবে শুধু জেট ল্যাগ নয়, দীর্ঘ বিমান যাত্রায় ভুগতে হতে পারে জেট বেলি পেনও। জেট বেলি পেন কি?
নামেই রয়েছে ইঙ্গিত। দীর্ঘ বিমান সফরের ক্ষেত্রে অনেকের মধ্যে একটি কমন সিমটম লক্ষ্য করা যায়। অনেকেই গ্যাস, পেট ফাঁপা, বদ হজমের মতো সমস্যায় ভোগেন। শুধুই কি খাওয়ার দোষে এই ধরনের সমস্যা? না, এই শারীরিক পরিবর্তনের নেপথ্যে আছে উচ্চতা, বায়ুচাপজনিত কারণ। আমেরিকান ইনস্টিটিউট অফ হেলথ কেয়ার বা AIOH সম্প্রতি স্বল্প চেনা একটি উপসর্গ নিয়েই বিশ্বের দরবারে আলোকপাত করেছে। AIOH জানিয়েছে, বিমান সফরে কেবল শারীরিক ও মানসিক অবস্থায় প্রভাব বা জেট ল্যাগ পেইন হয় না। দীর্ঘক্ষণ বিমান সফর থেকে হতে পারে স্বল্পস্থায়ী শরীরের অভ্যন্তরীণ পরিবর্তন বা জেট বেলি পেন, যার মধ্যে পেটের সমস্যা, মানসিক পরিবর্তন বা বিরক্তিবোধ হওয়া। এটি হওয়ার পেছনে অনেক কারণ থাকে, যেমন বিমানে আচমকা উচ্চতাজনিত পার্থক্য, সফরের উত্তেজনা, দুশ্চিন্তার প্রভাবেও শরীর ঠিকভাবে খাবার হজম করতে পারে না। 1969 সালে প্রকাশিত একটি সমীক্ষালব্ধ ফলে দেখা গিয়েছে, লম্বা বিমান সফরে কারো কারো হালকা পেট ব্যথা, পেট ভারের মতো লক্ষণ দেখা গিয়েছে। বিমান সফরে কেবল শারীরিক ও মানসিক অবস্থায় প্রভাব বা জেট ল্যাগ হয় না। দীর্ঘক্ষণ বিমান সফরে হতে পারে শরীরের স্বল্পস্থায়ী অভ্যন্তরীণ পরিবর্তন, যার মধ্যে পেটের সমস্যা, মানসিক পরিবর্তন বা বিরক্তি বোধ হওয়া। এটি হওয়ার পেছনে অনেক কারণ থাকে। বিমানে আচমকা উচ্চতাজনিত পার্থক্য, সফরের উত্তেজনা, দুশ্চিন্তার প্রভাবে শরীর ঠিকভাবে খাবার হজম করতে পারে না। 1969 সালে প্রকাশিত একটি সমীক্ষালব্ধ ফলে অনেকের মধ্যে হালকা পেট ব্যথা, পেট ভারের মতো লক্ষণ দেখা গিয়েছে। তাহলে করণীয় কি? কিভাবে মুক্তি পাওয়া যাবে এই জেট বেলি পেইন থেকে? আসুন জেনে নিই। 1 নম্বর, লম্বা বিমান সফরে পর্যাপ্ত জল খাওয়া জরুরি, যাতে শরীরে আর্দ্রতার অভাব না ঘটে। জলের অভাবে পেটের সমস্যা আরও বাড়তে পারে। 2, ভরপেটে খেয়ে উঠলেও হজমের সমস্যা হতে পারে, তাই সহজ পাচ্য খাবার খাওয়া দরকার। বিমান সফরের বেশ কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করে নিলে ভালো। 3 নম্বর, লম্বা সফরে মাঝে মধ্যে উঠে দাঁড়ানো, হাঁটাচলা করলেও শরীর ঠিক থাকবে। 4 নম্বর, মাঝ আকাশে মদ্যপান, বারবার চা কফি খাওয়া এড়িয়ে চলাই ভালো, এতে শরীরে জলের অভাব হতে পারে। 5, বিমান সফর নিয়ে উদ্বেগ বা অস্বস্তি থাকলে কার্বোনেটেড পানীয় বা চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলাই ভালো। দুধ, চিনি ছাড়া আদা চায়ে চুমুক দিলেও স্বস্তি বোধ হতে পারে। তবে জেট বেলি পেইন নিয়ে ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিমান যাত্রায় ধকলের পর হজমের সমস্যায় ভোগেন অনেকে। সামান্য কয়েক ঘন্টার ঘুম ও পর্যাপ্ত জল পান ও শরীর চর্চা করলেই এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। রাজ্য থেকে দেশ প্রতিদিনই স্বাস্থ্যক্ষেত্রে বিশ্বজুড়ে বৈপ্লবিক নানান পরিবর্তন। কোথাও এসেছে নয়া ভ্যাকসিন, তো কোথাও ম্যাজিক ওষুধ। স্বাস্থ্য মন্ত্রক বা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নানান নির্দেশিকা। গত 24 ঘন্টায় কি কি ঘটল স্বাস্থ্যক্ষেত্রে, তা নিয়েই আজকের হেলথ আপডেট। দিল্লির ফর্টিস হাসপাতালকে আর্থিক জরিমানার নির্দেশ সুপ্রিম কোর্টের। 2017 সালে এক মামলায় নির্দেশ, দেবর্ষ জৈন নামে এক শিশুর ব্রেন হ্যামারেজের কারণে জরিমানার নির্দেশ। দিল্লির শালিমার বাগ হাসপাতালে জন্মের পরই ব্রেন হ্যামারেজ হয় দেবর্ষের। বর্তমানে দেবর্ষের বয়স 8 বছর। ভারতে কাফ সিরাপ কাণ্ডে 24 শিশুর মৃত্যুর পর উদ্বিগ্ন হু। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য নিয়ামক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ভারত থেকে কাফ সিরাপ রপ্তানি ও বিক্রির আগে তা নিয়ে বিশদে পরীক্ষা নিরীক্ষা করা উচিত। তা নিয়ে নতুন নিয়ম তৈরি করারও পরামর্শ বিশ্ব স্বাস্থ্য নিয়ামক সংস্থা হুর। কাফ সিরাপ কাণ্ড থেকে শিক্ষা। সমস্ত সরকারি ওষুধের মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ যাচাইয়ের নির্দেশ স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের। খতিয়ে দেখতে হবে ওষুধগুলির গুণগত মান, পরীক্ষার রিপোর্ট ঠিক আছে কিনা। সমস্ত মেডিকেল কলেজের সুপার ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে এই নির্দেশ দিয়েছেন তিনি। কতটা কাজ হলো, 7 দিনের মধ্যে রিপোর্ট তলব নিগমের। শুরু হয়ে গেল এসএস স্কিমের দ্বিতীয় উডবার্নে আউটডোর পরিষেবা। দুপুর 3টে থেকে রাত 9টা পর্যন্ত পরিষেবা মিলবে। প্রি বুকিং এর মাধ্যমে স্লট বুকিং করা যাবে। আউটডোরে দেখানোর খরচ পড়বে 350 টাকা। আউটডোরে দেখানো রোগীকে ভর্তির প্রয়োজন হলে পুরনো বা নতুন উডবার্ন থেকে সামর্থ্য অনুযায়ী বেড বেছে নেওয়ার সুযোগও থাকছে। ইউরোপীয় ইউনিয়নের দাবি, হ্যান্ড স্যানিটাইজারে ব্যবহার করা হচ্ছে ইথানল, যা বাড়াচ্ছে ক্যান্সারের ঝুঁকি। ইউরোপিয়ান কেমিক্যাল এজেন্সি বায়োসাইডাল প্রোডাক্ট কমিটি আগামী মাসেই এক বৈঠক করে। সেখানে সিদ্ধান্ত হয়, যদি হ্যান্ড স্যানিটাইজার ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, এটা প্রমাণিত হয়, তাহলে স্যানিটাইজার নিষিদ্ধ করার সুপারিশ করতে পারে এই সংগঠন।
হেলথ প্লাস আপাতত এই পর্যন্ত। স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত খবরের জন্য আপনি নজর রাখুন আর প্লাস নিউজে। সবার আগে সবার পাশে।